Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। এই অনুষ্ঠানে আপনারা শুনছেন বিভিন্ন লেখকের লেখা গল্প থেকে গল্প পাঠ। আজকের গল্প, কিছুদিন আগে সেন্ট ক্লাউডে যে রহস্যজনক হত্যাকাণ্ডটি ঘটে গেছে সে বিষয়ে আরও খবর জানার জন্য মেয়েরা বিচারক বেরমুটিয়ার চারপাশে ভিড় করে দাঁড়াল। বুদ্ধিতে ওই অপরাধের ব্যাখ্যা চলে না, তাই ওটাকে নিয়ে গোটা প্যারিস শহর মেতে আছে প্রায় 1 মাস। কেউই ব্যাপারটার লেজা মুড়ো খুঁজে পাচ্ছে না। চিমনির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে বেরমুটিয়ার ওই বিষয়ে নানা মতামত বলছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিলেন না। পার্টিতে হাজির মহিলারা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্রমেই ওর দিকে এগিয়ে আসছিলেন। চারপাশের ভিড়টা ঘন হচ্ছিল, প্রত্যেকেই গোগ্রাসে গিলছে ওর কথাগুলো। মাঝে মাঝে শোনা যাচ্ছে মৃদু আর্তনাদ, কেউ বা শুনতে শুনতে শিউরে উঠছিলেন। ওদের মধ্যে একজন, যার মুখটা রীতিমতো ফ্যাকাশে, নীরবতা ভেঙে হঠাৎ বলে উঠলেন, উহ, কি ভয়ানক! এ তো মশাই অলৌকিক ব্যাপার, আমরা কোনোদিনই এর আসল কারণটা বোধহয় জানতে পারবো না। বিচারক তার দিকে ফিরে বললেন, হ্যাঁ ম্যাডাম, হয়তো সত্যিই কোনোদিন এর আসল কারণটা জানা যাবে না, কিন্তু আপনার ব্যবহার করা অলৌকিক শব্দটার সম্পর্কে আমার আপত্তি আছে। আসলে খুব সাবধানে আর কৌশলে করা একটা অপরাধের মুখোমুখি হয়েছি আমরা। এটা এমনই রহস্যে ঢাকা যে তদন্ত করেও এই হত্যাকাণ্ডের অপরাধী আর অপরাধের কৌশলটা আমরা বার করতে পারছি না। এছাড়া আমার জীবনে আরও একবার এমনি এমন একটা অস্বাভাবিক হত্যাকাণ্ড দেখেছিলাম, সেবারেও কোনো সমাধান সূত্র খুঁজে পাওয়া যায়নি। কিন্তু যাক সে কথা। ও মৌসিয়ে, সে ঘটনাটা আমাদের একবার বোঝান না প্লিজ, সমস্বরে চিৎকার করে উঠলেন সমবেত মহিলারা। একজন বিচারকের যেমন গম্ভীরভাবে হাসা উচিত, সেইভাবে হেসে বারমুটিয়ার বলতে শুরু করলেন, প্রথমেই বলে রাখি, এক মুহূর্তের জন্যও ভাববেন না আমি যে ঘটনাটা এখন বলবো সেটা কোনো অতিমানবীয় অ্যাডভেঞ্চার। আমি বিশ্বাস করি সব কাজের একটা স্বাভাবিক কারণ থাকে, তাই ভৌতিক শব্দটা ব্যবহারে আমার ঘোর আপত্তি। বরং তার জায়গায় বলা যায় ব্যাপারটা ব্যাখ্যাতীত। আমি এখন যে কাহিনী শোনাচ্ছি তার পারিপার্শ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আমরা কোনো কারণ খুঁজে বার করতে পারিনি এইমাত্র। তাহলে এবার শুনুন ঘটনাটা। তখন কর্মিকার অ্যাজাসিও শহরে আমি বিশেষ বিচারক হিসেবে সবেমাত্র নিযুক্ত হয়েছি। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এবং উপসাগরের তীরবর্তী সাদা পাথরের একটি ছোট্ট শহর অ্যাজাসিও। আমার উপর বিশেষ দায়িত্ব বর্তেছিল ভেনদেতা বা প্রতিশোধ বিষয়ক অপরাধগুলোর বিচার করার। ওই ভেনদেতার কোনো কোনো কেস ছিল অসাধারণ এবং অতি নাটকীয়, কোনোটা আবার যেমন ভয়ঙ্কর তেমনি বীরত্বব্যঞ্জক। প্রতিশোধের ব্যাপারটাকে কত নিখুঁত, কত মারাত্মক করে তোলা যায় তার চমৎকার সব দৃষ্টান্ত আমি খুঁজে যাচ্ছিলাম। 1 শতাব্দী ধরে পুষে রাখা ঘৃণা এক মুহূর্তের জন্য নির্বাপিত হয় না, তার থেকে জন্ম নেয় মারাত্মক চক্রান্ত, নরহত্যা, কখনো বা গণহত্যা কিংবা ছোটখাটো গোষ্ঠীযুদ্ধ। চাকরি করতে আসার পর থেকে 2 বছর শুধু শুনেছি রক্তের ঋণ রক্তে শোধ করতে হবে। করাসিকানরা অপমান
বা লাঞ্ছনার স্মৃতি ভোলে না। বংশ পরম্পরায় তারা বদলার কথা চিন্তা করে চলে। যে অপরাধ করেছে তাকে না পেলে তার বংশধর বা জ্ঞাতিকে ধরে। তার পরিণামে গলা কাটা যায় হতভাগ্য কোনো বৃদ্ধের বা শিশুর। এমন নানা ঘটনা শুনতে শুনতে আমার মাথা গুলিয়ে উঠল। এই সময় একদিন শুনলাম উপসাগরের শেষ প্রান্তে শহরের এক ধারে বছর কয়েক ধরে একটা ছোট্ট ভিলা ভাড়া নিয়ে এখানে এক ইংরেজ ভদ্রলোক একা একা বাস করছেন। মাসাই বন্দর থেকে তিনি একটি গৃহভৃত্যকে সঙ্গে এনেছিলেন। সেই ছিল তার একমাত্র সঙ্গী। একা একা বাস করা ওই মানুষটি শহরের সকলের মুখরোচক আলোচনার বিষয় হয়ে উঠলেন। ভদ্রলোক একা একা শিকার করবেন, মাছ ধরবেন, কারো সঙ্গে কথা বলেন না, শহরে কখনো আসেন না, আর প্রতিদিন সকালে 1.5-2 ঘন্টা ধরে পিস্তল বা রাইফেল নিয়ে হাতের টিপ প্র্যাকটিস করেন। এমনই তার দৈনন্দিন জীবন। কেউ বলে উনি একজন বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক কারণে নিজের দেশ ছেড়ে পালিয়ে এসে এই অখ্যাত শহরে আশ্রয় নিয়েছেন। কারো অভিমত ভয়ঙ্কর কোনো অপরাধ করে শাস্তি এড়াতে তিনি এখানে লুকিয়ে আছেন। বানিয়ে বানিয়ে লোকে আরো কত সাংঘাতিক কথাই না তার সম্পর্কে বলতো। তদন্তের কাজে সাহায্যকারী একজন বিচারক হিসেবে আমি ভদ্রলোক সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম। জানা গেল উনি নিজের নাম বলেন স্যার জন রোওয়েল। ওর ভিলার চারপাশে ঘোরাঘুরি করে এমন কিছু দেখতে বা শুনতে পেলাম না যেটা সন্দেহজনক। তবু ওর সম্পর্কে গুজব দিন দিন এতই বাড়ছিল যে আমি ঠিক করলাম যেমন করেই হোক ওর সঙ্গে আলাপ জমাতে হবে। যা ভাবা তাই কাজ। ওর বাড়ির চারপাশে শুরু করলাম শিকার। ওইভাবে শিকার করতে করতে কিছুদিন বাদে সুযোগ এলো। একদিন ভদ্রলোক যে পার্টিজ পাখিটার দিকে বন্দুক তাক করতে যাচ্ছেন, আমি মেরে বসলাম সেই পাখিটাকেই। ওর নাকের ডগাতে ঘটে গেল ঘটনাটা। আমি সঙ্গে সঙ্গে কপট বিনয়ে ছুটে গেলাম স্যার রাওয়েলের দিকে। ওর হাতে মৃত পাখিটা তুলে দিয়ে তখনই মার্জনা চাইলাম। লোকটি বেশ লম্বা, মাথার চুল ও দাড়ি তামাটে রঙের। দেখে মনে হলো অতিকায় অথচ শান্তশিষ্ট একটি হারকিউলিস। লোকটির মধ্যে ব্রিটিশ সুলভ অহংকার বিন্দু মাত্র দেখা গেল না। বরং ইংরেজরা যেমন ভাবে ফরাসি বলে সেই ভঙ্গিতে তিনি আমাকে ধন্যবাদ জানালেন। তারপর 1 মাসের মধ্যে 2 ওর সঙ্গে দেখা হয়ে গেল। অবশেষে একদিন বিকেল বেলা যখন ওর গেটের সামনে দিয়ে যাচ্ছি, তখন দেখলাম বাগানে একটা চেয়ার পেতে বসে উনি পাইপ টানছেন। আমি ওকে নমস্কার জানাতে উনি আমাকে এক পাত্র বিয়ার খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানালেন। ওর আচার ব্যবহারে ফুটে উঠল একজন জাত ইংরেজের সৌজন্যবোধ। উনি ফ্রান্স, বিশেষত কর্সিকার খুব প্রশংসা করতে থাকলেন। বললেন উনি এই দেশ আর সমুদ্র তীরের প্রেমে পড়ে গেছেন। আমি তখন নানা কথার ফাঁকে ফাঁকে ওর বিগত জীবন সম্পর্কে জানতে চাইলাম। উনি বিন্দুমাত্র বিরক্ত হলেন না। বললেন অনেক ঘুরেছেন, বেরিয়ে এসেছেন আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতেও। বলতে বলতে একটু হেসে জানালেন, জীবনে আমার অনেক অ্যাডভেঞ্চার আছে, বিস্তর অ্যাডভেঞ্চার। এরপর আমি শিকারের প্রসঙ্গে গেলাম। উনি বলতে থাকলেন কিভাবে জলহস্তী, বাঘ, বুনো হাতি, এমনকি গরিলা পর্যন্ত শিকার করেছেন। বিস্ময়ে হতবাক হয়ে আমি বলে ফেললাম, এমন সমস্ত ভয়ঙ্কর প্রাণীকে আপনি শিকার করেছেন? উনি হাসলেন। আরে না না,
সবচেয়ে জঘন্য জীব হচ্ছে মানুষ। এরপর নিজের রসিকতায় নিজেই হো হো করে হেসে উঠলেন। তারপর বললেন, বুঝলেন বুঝলেন মশাই, আমি মানুষও স্বীকার করেছি। আমার হতভম্ব দশা ওর চোখ এড়িয়ে গেল। এরপর অস্ত্রশস্ত্রের প্রসঙ্গ উঠল। উনি বাড়ির ভিতরে গিয়ে ওর নানা ধরনের বন্দুক পিস্তলগুলো দেখে আসার আমন্ত্রণ জানালেন। ওর বসার ঘরের দেওয়ালে কালো সিল্কের বিরাট একটা পর্দা ঝুলছিল। তার উপর শোভা পাচ্ছিল আগুনের মতো গনগনে রঙের ফুলকারি কাজ। উনি বললেন, এটা জাপান থেকে আনা। ওই বিরাট পাখিটার মাঝামাঝি জায়গায় গিয়ে আমার চোখটা হঠাৎ আটকে গেল। লাল ভেলভেটে মোড়া একটা চৌকো কাঠের বাক্সের উপর কালো রঙের রহস্যময় কি যেন একটা রাখা হয়েছে। একটু এগিয়ে গিয়ে দেখলাম সেটা একটা হাত, মানুষের হাত। না, কঙ্কালের হাত নয়, কালো রোদে শুকিয়ে নেওয়া একটা হাত, যার চামড়া পচে গেছে, পচে গিয়ে জায়গায় জায়গায় হলুদ হাড় আর কালচে রঙের পেশিগুলো বেরিয়ে এসেছে। হাতের উপর ছালের মতো পুরনো রক্তের দাগ তখনও লেগে আছে। বাহুর মাঝামাঝি স্থানে ধারালো একটা কুড়ুল দিয়ে যেন হাতটা কেটে নেওয়া হয়েছে। হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই শুকনো কালো হাতটার কবজিতে পেরেক ঠুকে ঠুকে আটকানো ছিল ভারী একটা লোহার চেন। চেনের অপর প্রান্তটা দেওয়ালের গায়ে লাগানো একটা কড়ার সঙ্গে শক্ত করে বাঁধা। একটা হাতিও টান দিলে সেটা ছিঁড়বে না। এটা আবার কি মিস্টার রাওয়েল? আমার মুখ দিয়ে এর বেশি আর কিছু বার হলো না। শান্তভাবে সঙ্গে সঙ্গে জবাব দিলেন ইংরেজ ভদ্রলোক, এই হাতটা আমার জঘন্যতম শত্রুর। ওটা এসেছে আমেরিকা থেকে। একটা সেবার তরোয়াল দিয়ে ওটা কাটা হয়েছিল। তারপর তারপর 8 দিন ধরে রোদে ফেলে শুকনো হয়েছে। আমার পক্ষে এটা রাখা তৃপ্তিকর একটা ব্যাপার। ওই সংরক্ষিত দেহাবশেষটি আমি ভয়ে ভয়ে ছুঁয়ে দেখলাম। যার দেহের আকার ছিল দানবের মতো, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, পেশিগুলো শুকিয়ে গেলেও এখনো মজবুত। ওটা দেখা মাত্র যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। মনে পড়বে আদিম একটি মানুষের ভয়ঙ্কর প্রতিহিংসার কথা। লোকটি বোধহয় খুব শক্তিশালী ছিল। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম, তা তো বটেই, তবে আমার শক্তি ছিল আরো বেশি। তাছাড়া এই চেনটা দিয়ে আমি ওকে এখন বেঁধে রেখেছি, জানেন। উনি গম্ভীর ভাবে আরো বললেন, এটা বারবার পালাতে চায়, তাই সে কোবলটা খুবই কাজে। সেই মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো লোকটা কি পাগল, না আমার সঙ্গে বেয়াড়া রসিকতা করছেন। কিন্তু ওর মুখে তখনও গভীর প্রশান্তি, পাগলামির কোনো ছাপ নেই। উনি তখন আমাকে ওর বন্দুকগুলো নিষ্ঠার সঙ্গে দেখিয়ে চলেছেন। আর চোখে চেয়ে দেখলাম বসার টেবিলের ওপর
সেলফের উপর গুলি ভরা তিনটে পিস্তল রাখা আছে। ভদ্রলোক যে প্রতি মুহূর্তে আক্রমণের আশঙ্কা করেন, হয়তো এটাই তার প্রমাণ। এই ঘটনার পর অনেকবার ওই ভদ্রলোকের বাড়ি গেছি। তারপর ওর সম্পর্কে কৌতূহল কমে যাওয়ায় একসময় যাওয়াও ছেড়ে দিলাম। 1 বছর এইভাবে কেটে গেল। নভেম্বর মাসের শেষ দিকে এক ভোরে আমার গৃহভৃত্য ছুটতে ছুটতে ঘরে ঢুকে হঠাৎ ঘোষণা করল, স্যার স্যার স্যার, রোয়েল স্যার, গতকাল রাতে খুন হয়েছে স্যার, গতকাল রাতে খুন হয়েছে। আধ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের কর্তা ও পুলিশ বিভাগের অফিসারের সঙ্গে আমি পৌঁছে গেলাম ওর বাড়িতে। দরজার সামনে বসে চাকরটি ভেউ ভেউ করে কাঁদছিল। প্রথমটায় খুনের জন্য ওকে সন্দেহ হলেও পরে তদন্ত করে দেখা গেল বেচারা নির্দোষ। রয়েলের বৈঠকখানায় ঢুকে দেখা গেল ঘরের মাঝখানে তার মৃতদেহটি পড়ে আছে। ধস্তাধস্তিতে ওয়েস্ট কোটটা ছিঁড়ে গেছে, কুঁচকে গেছে ভিতরের জামা। নিচু হয়ে মৃত মানুষটিকে যখন ভালো করে পরীক্ষা করছি, তখন দেখলাম গলা টিপে ওকে হত্যা করা হয়েছে। ফুলে ওঠা কালো মুখে ফুটে উঠেছে মারাত্মক ভয় ও আতঙ্কের ছাপ। দাঁতের ফাঁকে কি যেন একটা আটকে রয়েছে, আর গলায় পরপর 5টা গভীর ক্ষত ছিল। দেখে মনে হচ্ছে কেউ ঢুকিয়ে দিয়েছে ধারালো লোহার শিক। এই সময় এসে হাজির হলেন একজন ডাক্তার। মৃতের গলা পরীক্ষা করে তিনি অবাক চোখে তাকালেন, বললেন, দেখে তো মনে হচ্ছে একটি কঙ্কাল, গলা টিপে মেরেছে কে। সঙ্গে সঙ্গে একটা শীতল শিহরণ বয়ে গেল আমার শিরদাঁড়ার ভিতর দিয়ে। আমি কালো পর্দার সামনে রাখা বাক্সটার দিকে তাকালাম, কিন্তু ও কি? ওটা নেই। হাতটা অদৃশ্য হয়েছে, শুধু শেকলটা ঝুলছে দেওয়াল থেকে, এবং ওটা ছেঁড়া। আমি তখন নত হয়ে সাবধানে মৃতের দাঁতের পাটি ফাঁক করলাম। সযত্নে কালো বস্তুটি বার করে আলোতে মেলে ধরতে দেখা গেল ওটা শুকনো হাতে একটা আঙুলের কর। ওরার আগে স্যার রয়েল মরণ কামড়ে ওটা কেটে নিয়েছেন। গোয়েন্দারা এরপর অনেকের সাক্ষ্য গ্রহণ করল, কিন্তু খুনের কারণ জানা গেল না। তেমনি পাওয়া গেল না খুনির হদিশ। কোনো দরজা বা জানালা ভাঙা হয়নি। বাড়ির বাইরে ছেড়ে রাখা ডাল কুত্তা দুটো রাতে একবারও চেঁচামেচি করেনি। বন্ধ ঘরের মধ্যে কোনো গোলমালও শোনা যায়নি। অথচ মানুষটি ওইভাবে খুন হয়েছে। চাকরটিকে নানাভাবে জেরা করার ফলে জানা গেল কয়েকটা তথ্য। মাসখানেক ধরে তার প্রভু খুব টেনশনে কাটাচ্ছিলেন। মাঝে মাঝে বিদেশ থেকে চিঠি এলেই তিনি রেগে উঠতেন, চিঠিগুলো পুড়িয়ে ফেলতেন। কখনো একটা চাবুক নিয়ে ওই শুকনো কালো হাতটাকে বেধড়ক পেটাতেন। ওই হাতটি যে কোথায় গেল সেটাও চাকরটি জানে না। খুনের দিন তার প্রভু গভীর রাতে ঘুমোতে যান। ওর সঙ্গে ছিল গুলি ভরা পিস্তল। উনি আপন মনে কথা বলছিলেন, কিন্তু সেই রাতে ভয়ঙ্কর মারামারির কোনো শব্দ শোনা যায়নি। পরদিন জানালা খুলেই সে দেখতে পায় তার প্রভুর মৃতদেহ পড়ে রয়েছে।
সে কোনো ব্যক্তিকেও সন্দেহভাজন রূপে চিহ্নিত করতে পারল না। আমরা গোটা দ্বীপে অনুসন্ধান চালিয়ে তেমন কাউকে খুঁজে পেলাম না। ওই ঘটনার পর 3 মাস কেটে গেল। এক রাতে আমি দেখলাম একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। একটা বিরাট কালো শুকনো হাত ভয়ানক বিছে বা মাকড়সার মতো আমার ঘরের পর্দা আর দেওয়াল বেয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে। স্বপ্নটা দেখতে দেখতে 3 বার ঘুম ভেঙে গেল, আর ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে আবার ফিরে এলো সেই হাতটা। পরদিন কবরখানার দারোয়ান ডেকে নিয়ে গেল আমাকে। সে দেখালো কে যেন স্যার রাওয়ালের কবরটা লণ্ডভণ্ড করেছে। তার কফিনের ডালাটা খোলা, মৃতদেহের ডান হাতের আঙুলের একটি কর কে যেন কেটে নিয়েছে। ভদ্রমহিলাগণ, এই হচ্ছে আমার গল্প। এর বেশি আর আমি কিছু জানি না। মহিলারা সমস্বরে বলে উঠলেন, না না, কিন্তু এটা তো গল্পের শেষ নয়। লোকটা কিভাবে মরলো, কে তাকে মারলো, কিছুই তো জানা যাচ্ছে না। বেরমুটিয়ার গম্ভীরভাবে বললেন, আসল কথা হলো, হাতের যে প্রকৃত মালিক সে হয়তো নিজের জিনিসটা ফেরত নিতে এসেছিল, তবে কিভাবে নিয়েছিল সেটা অবশ্য আমরা বের করতে পারিনি।